হুম, এখান থেকে নেহাকে ড্রপ করতে হবে। কেন আম্মু? কয়েকদিন চাচুর বাড়ি থাকবে, চাচি অসুস্থ। রাত 9টা, আকাশে চাঁদ নেই, শুধু তারারা ঝিমিয়ে আছে নিঃশব্দে। অ্যালার্মের মাঠ ঘিরে একটা চাপা নীরবতা, মাঝে মাঝে দূরে কুকুরের ঘেউ ঘেউ। আর গাড়ির ভেতরে আলো নিভিয়ে বসে আছে আদিব আর হায়াত। হায়াত চুপচাপ বসে আছে পাশের সিটে, দুই হাত জড়সড়। আদিবের চোখ সামনের মাঠে স্থির, যেন কিছু একটা অপেক্ষায়। গায়ে হালকা সাদা শার্ট, চোখে থেমে থাকা ক্লান্তি। একটু পরেই দূর থেকে একটা সাদা গাড়ি হেডলাইট চালিয়ে ঢুকলো মাঠের কিনারে। ধুলো উড়িয়ে থামলো তারা থেকে কয়েক গজ দূরে। দরজাটা খুললো ধীরে, আর নামলো নেহা। নেহা আধুনিক পোশাকের দুটি নিয়ে যেন পুরো রাতের অন্ধকার ভেদ করে এসেছে। পরনে স্লিম ফিট ব্ল্যাক প্যান্ট, সাদা টপ, কাঁধে ঝুলছে একপাশে ছোট চামড়ার ব্যাগ, ঠোঁটে গাঢ় রং, চোখে এক ধরনের আত্মবিশ্বাস। সে হাঁটছে ধীরে ধীরে, হাই হিলে, টুকটাক শব্দে রাতটা আরো ভারী হয়ে উঠছে। হায়াত কিছুটা কুঁচকে গেল, দৃষ্টি সরিয়ে নিল জানালা থেকে। আদিব গ্লানি ভরা কণ্ঠে বলল, তুমি নামো, আমিও নামছি। হায়াত একটু তাকালো, কিছু না বলে দরজা খুলে নামলো। তারপর আদিবও বের হলো গাড়ি থেকে। নেহা চারপাশে এক ঝলক তাকিয়ে দেখলো, তারপর চোখে পড়লো আদিবকে। তার মুখে হাসি ছুটলো, সেই পুরনো চঞ্চল উচ্ছ্বাস নিয়ে। আধুনিক পোশাক, খোলা চুল, ঠোঁটে লাল টুকটুকে রং। তার আত্মবিশ্বাস যেন বাতাসে কাঁপন তোলে। না কিছু না বলেই দৌড়ে এলো আদিবের দিকে। আদিব, চোখের পলকে গিয়ে আদিবকে জড়িয়ে ধরলো, গলা জড়িয়ে ধরে বলল, আমি ভাবিনি এতগুলো দিন পর তোমাকে দেখব আর তুমি আসবে। আদিব হতচকিত, পেছন থেকে হায়াত সব দেখছে। দাঁড়িয়ে আছে ঠিক কয়েক কদম দূরে, ওড়নার কোণটা শক্ত করে ধরেছে, ঠোঁট কামড়ে দিচ্ছে, কিছু একটা যেন গলায় আটকে গেছে। নেহা তখনও জানে না এই আদিব এখন হায়াতের স্বামী। আদিব ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিল নেহার আলিঙ্গন থেকে। তার ঠোঁট কাঁপছে, চোখে দ্বিধা। হায়াত কিছু না বলে ফিরে দাঁড়ালো, যেন চলে যাবে। আর তখনই নেহা অবাক হয়ে তাকালো তার দিকে। এই মেয়েকে। আদিব চুপ করে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে বলে, আমার স্ত্রী। নেহার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বলল, ও বিয়ে করে ফেললে, আর আমি? নেহা, প্লিজ স্টপ। দিস ইজ নট দ্য প্লেস। ইউ ক্যান টক অ্যাবাউট অল দিস অ্যাট হোম। হায়াত ইজ রিয়েলি টায়ার্ড। ও, আর আমি আমি যে আমেরিকা থেকে আসলাম, আমি বুঝি টায়ার্ড না? আমি এত কথা বলতে চাই না, চলো। নেহা গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসে ওর পারফিউমের গন্ধ হালকা ছড়িয়ে পড়ল। তারপর হঠাৎ করেই সে চোখ সরিয়ে নিল আদিব থেকে, এগিয়ে এলো হায়াতের দিকে। হালকা একটা হাসি ঠোঁটে এনে একটু অবজ্ঞা মেশানো স্বরে বলল, তুমি খুব ভাগ্যবান হায়াত। একটু থেমে কাঁধ ঝাঁকিয়ে যোগ করলো, যাক, ভালোই তো। হায়াত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। চোখে না রাগ, না দুর্বলতা, শুধু একরাশ ক্লান্তি। সে কিছু বলল না, শুধু চোখ ফিরিয়ে নিল। নেহার ঠোঁটে তখনও সেই জয়ের মতো হালকা হাসি, কিন্তু চোখে যেন হেরে যাওয়া ঝিলিক। নেহার কথার পর হায়াত একটু থেমে নিল নিজেকে, যেন কিছু বলার চেষ্টা করেও থেমে গেল। তারপর ধীরে ধীরে গাড়ির দরজার দিকে এগিয়ে গিয়ে আদিবের পাশে বসতে চাইল, ড্রাইভারের ঠিক পাশে। ঠিক সেই মুহূর্তেই নেহা এগিয়ে গেল দ্রুত পায়ে, কণ্ঠে স্পষ্ট জেদ, চোখে পুরনো এক দাবি নিয়ে বলল, না, আমি বসবো আদিবের পাশে। হায়াত, তুমি পেছনে বসো। আবহাওয়া যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হায়াত থেমে গেল দরজার পাশে, তার মুখটা সাদা হয়ে এলো। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল যেন। আদিব গভীরভাবে তাকালো নেহার দিকে, তার কণ্ঠ ভারী, চোখে বিরক্তি মেশানো ক্লান্তি। নেহা, এটা জেদ করার সময় না। ও আমার স্ত্রী, ও আমার পাশে বসবে। নেহার মুখ থমকে গেল, চোখে অভিমান আর অপমানের ছায়া। হায়াত তখন আস্তে করে দরজা খুলে বসলো আদিবের পাশে, কোনো শব্দ না করে শুধু জানালার দিকে তাকিয়ে থাকলো। কঠিন কিছু গিলে ফেলছে মনে হলো। নেহা একটু দাঁড়িয়ে থেকে ঠোঁট কামড়ে গাড়ির পেছনের দরজা খুলে বসলো। গায়ের রেশটা যেন গাড়ির ভেতরে জমে রইল। গাড়ির ভেতরের চাপা নীরবতা, শুধু ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ আর অজানা উত্তেজনায় কাঁপতে থাকা তিনটি মানুষ। সারা রাস্তা
নিরাপত্তা কেউ কোনো কথা বলল না। গাড়িটি ধীরে ধীরে এসে চৌধুরী বাড়ির সামনে থামলো। বাড়িটা আধো আলো আধারিতে ঢাকা, জানালায় হালকা আলো জ্বলছে। গেটের সামনে পুরনো লোহার রেলিং, দেওয়ালের একপাশে ভিজে মাটির গন্ধ। চারদিকে যেন একটা নীরবতা জমে আছে। কোনো উৎসব নেই, কোনো উচ্ছ্বাস নেই, শুধু অপেক্ষা। গাড়ির ইঞ্জিন বন্ধ হলো। তীক্ষ্ণ নীরবতায় কেবল দরজার টক শব্দ। হায়াত প্রথমে নামলো গাড়ি থেকে। মুখ থমথমে, চোখে জমে থাকা বিষণ্ণতা। পেছনের দরজা খুলে নামলো নেহা। মুখে অভিমানী গর্ব, আর একবার বাড়িটার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল। সবশেষে আদিব গাড়ি থেকে নামলো। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল তিনজন। হঠাৎ চৌধুরী বাড়ির প্রধান দরজা খুলে গেল। আলো ছড়ালো সামনের উঠোনে। দাঁড়িয়ে আছেন কাজের মহিলা। হায়াত মিষ্টি করে হাসি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। আদিবও পেছন পেছন যেতে লাগলো। বাঁকা হাসলো নেহা। রাগ করে হায়াত রুমে এসে বোরখা খুলে ডিভানের এক কোণে গভীর মুখে বসে রইল। চোখে জল থেমে থাকলেও মনটা ফুঁসে উঠছে। আদিব ধীরে ধীরে রুমে ঢুকলো, চোখে অনুশোচনার ছায়া। কিন্তু হায়াত মুখ ফিরিয়ে নিল। একবারও চাইল না ওর দিকে তাকাতে। আদিব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে এগিয়ে এসে বলল, হায়াত, কি হয়েছে? কচু হয়েছে, খাবেন? এটা কেমন কথা জান? কি হলো, হঠাৎ এমন করছো? থাপ্পড় খাবা? কথায় কথায় গালি দেওয়া শিখেছে। আদিব নিজের রাগ সংযত করে স্মিত হেসে বলল, চলো গোসল করে আসি। হায়াত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি করেন গা, যাকে জড়িয়ে ধরেছিলেন তার সাথে করেন গা। আরে এটা নিয়ে রাগ করছো কেন? নেহা আমার খালাতো বোন, আর তাছাড়া নেহা বিদেশি কালচারে বড় হয়েছে, এজন্য জড়িয়ে ধরেছে। আমি কিছু বলেছি? আচ্ছা, ওর হয়ে আমি সরি বলছি। চলো গোসল করব। এই বলেই হায়াতকে কোলে তুলে নিল। হায়াত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তার আগেই আদিব জোরে জোরে ঠোঁটে ঠোঁট চালাতে লাগলো। বিছানায় শুইয়ে দিল হায়াতকে। হায়াত আদিবের চুল খামচে ধরলো। আদিব শার্ট খুলবে এমন সময় দরজায় নক করলো কেউ। বাইরে থেকে নেহার কণ্ঠ ভেসে আসলো, আদিব দরজাটা খোলো। হায়াত উঠে ওয়াশরুমে চলে গেল। আদিব কি বলবে কিছু বুঝতে পারলো না। দরজা খুলে দিতেই নেহা আদিবের ওপর ঝাঁপিয়ে পড়ল। আকস্মিক ঘটনায় আদিব কিছুটা হতবাক হয়ে গেল। নেহা চোখ ভিজিয়ে আদিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আদিব, প্লিজ ফিরে এসো, আমি আর পারছি না। নেহা, হায়াত, ও এখন আমার স্ত্রী। প্রেম, মায়া, ভালোবাসা, মহব্বত সবই এখন সে। আমি কিছু জানি না, আমার তোমাকে চাই, ব্যাস। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। হায়াত চুপচাপ দাঁড়িয়ে গেল দরজার চৌকাঠে। ভেজা মুখ, শুকনো চোখ আর বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দৃশ্যটার দিকে। নেহা তখনও জানে না যে হায়াত পিছনে দাঁড়িয়ে। আদিব বুঝে গেল, চোখাচোখি হলো হায়াতের সঙ্গে। হায়াতের মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে এক ধরনের স্তব্ধতা। না রাগ, না কান্না, কেবল এক রাশ হতাশা। হায়াত ধীরে ধীরে পেছন ফিরে চলে যেতে লাগলো, একবারও কিছু না বলে। আদিব শুধু ফিসফিস করে বলল, হায়াত। কিন্তু হায়াত থমকালো না। গলায় যেন কাঁটা গেঁথে গেছে। নেহা এবার পেছনে তাকিয়ে হায়াতকে দেখে ফেললো। বাঁকা হাসলো, হাত সরিয়ে নিল আদিবের বুক থেকে। কাঁপা গলায় বলল, হায়াত, আমি। হায়াত কিছু না বলেই দৌড়ে ছাদে উঠে গেল। গা থেকে পানি পড়ছে, চুলগুলো এলোমেলো। ওড়নাটাও ঠিক করেনি। ছাদের এক কোণায় গিয়ে বসে পড়ল সে। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। শুধু নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে। আদিব আর নেহা আপু? নিজের মনেই কথা বলছিল হায়াত। তার মনে পড়ে যাচ্ছিল কত ঝড়ঝাপটা পেরিয়ে এসেছিল তারা। তাহলে আজ এই নিহত আত্মবিশ্বাস, অপমান আর ভালোবাসার ভাঙা টুকরোগুলো মিলিয়ে এক অদ্ভুত বেদনায় ভরে গেছে মন। হঠাৎ ছাদের দরজাটা খোলার শব্দ হলো। হায়াত চোখ মুছে পেছন ফিরে তাকালো না, শুধু ঠোঁট শক্ত করে বসে রইল। পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। ছাদের দরজাটা আস্তে করে বন্ধ হলো। পেছনে না তাকিয়েও হায়াত বুঝে গেল এটা আদিব না নেহা। নেহা আস্তে আস্তে পাশে এসে বসলো। ঠোঁটে বাঁকা একটা হাসি, চোখে অদ্ভুত তৃপ্তি। আদিব শুধু আমার।
নেহা ফিসফিস করে বলল, রাস্তার 2 পয়সার মেয়ে রূপ দেখিয়ে বিয়ে করলি। তুই তো আদিবকে পটিয়ে বিয়ে করেছিলি। হ্যাঁ খুব চালাকি করেছিলি, ভাবলি আমি হেরে গেলাম। হায়াত থমকে গেল, গলা শুকিয়ে আসছিল তার। এরপর আচমকা নেহা হায়াতের চুলের মুঠি ধরে জোরে টেনে ধরলো। হায়াত ব্যথায় একটু চিৎকার করলো। নেহা আপু, ছেড়ে দিন, লাগছে। নেহা দাঁত কিচিয়ে বলল, আজ না হয়তো কাল আদিব আমার কাছেই ফিরবে। ও আমার ছিল, আছে, থাকবে। আদিব তো তোকে দেহের ক্ষুধা মেটানোর জন্য তোকে রেখেছে। আমি এসে গিয়েছি এখন, আর তোকে প্রয়োজন নেই। হায়াত চোখে পানি নিয়ে নেহার দিকে তাকালো, কিন্তু এবার চোখে ভয় না, চরম অপমান আর অসম্মানের আগুন। হায়াত ঠান্ডা গলায় বলল, পৃথিবীতে জোর করে শরীর পাওয়া যায়, মন নয়। উনি যদি তোমারই হয় তো ভয় কিসের? নিয়ে নাও, আমি বাধা দিব না। নেহা আপু। নেহা থমকে গেল এক মুহূর্ত, ছাদের হাওয়াটা যেন থেমে গেল। নেহা হায়াতের গালটা জোরে চেপে ধরল। আঙ্গুলের চাপ এতটাই শক্ত ছিল, হায়াত চোখ বন্ধ করে ফেললো ব্যথায়। নেহা নিচু গলায় ফিসফিস করে বলল, আজ থেকে তুই আদিবের কাছ থেকে দূরে থাকবি, বুঝেছিস? ও আমার ছিল, আমার থাকবে। আমরা তো 4 বছর আগেই ফিজিক্যাল ইন্টিমেট ছিলাম। তোকে শুধু বিয়েটা করে জোর করে জায়গা করে নিতে চেয়েছে। হায়াতের চোখ হঠাৎ বড় হয়ে গেল, সে থমকে গেল, বুকের ভেতরটা কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল, চোখে জল জমে উঠল। কিন্তু সে চিৎকার করলো না, কাঁদলো না, শুধু নিঃশব্দে নিঃশ্বাস আটকে গেল কিছু সময়ের জন্য। সে চেয়েছিল বিশ্বাস করতে আদিব ওকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু এই কথা এত সরাসরি, এত বিষাক্ত। হায়াত ধীরে ধীরে নেহার হাতটা সরিয়ে দিল নিজের গাল থেকে। চোখ দুটো জ্বলছে, কিন্তু তাতে ভয় নেই, আত্মসম্মানের দাবি আছে। সে কাঁপা গলায় বলল, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয়, ঠিক আছে, তাহলে উনি আমার নয়, আজ থেকে তোমার। আগেও ছিল আর এখনো। আমি কারোর শরীর চেয়ে ভালোবাসিনি, বিশ্বাস চেয়েছি। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আদিব হাঁপাচ্ছে, তাড়াহুড়ো করে ছুটে এসেছে। ভেতর থেকে ঝামেলার আওয়াজ, হায়াতের কাঁপা গলার চিৎকার, আর দরজাটা ভেতর থেকে বন্ধ। সে ধাক্কা দিল একবার দুবার, দরজা নড়ল না। তখনই সে চিৎকার করে উঠল, নেহা, ওপেন দ্য ফিং ডোর রাইট নাও। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং ইন দেয়ার? হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট ইউর ড্যাম মাইন্ড? আওয়াজ ভেতরে পৌঁছায়। নেহা ভেতর থেকে ধীরে ধীরে দরজার দিকে এগোয়, মুখে ঠান্ডা এক হাসি আর ঠোঁটে বিদ্রুপ। Why are you shouting, Abid? I just talking nicely. আদিব দরজার পাড়ে দাঁড়িয়ে রাগে ফেটে পড়ে। টকিং? ইউ কল হার্টিং হার টকিং? ওপেন দ্য ডোর, নেহা। আই সোয়ার টু গড, ইফ ইউ ডোন্ট। I will break it. নেহা হাসে। গো অ্যাহেড, ব্রেক ইট ফর হার। এই কথাটা যেন আগুন ঢেলে দিল আদিবের রক্তে। সে এক ধাক্কায় দরজার ঘুষি মারল। You crazy psycho, don't make me hurt you. Open the front door before I do something you will regret. ভেতরে তখন হায়াত চুপচাপ দাঁড়িয়ে, চোখে অশ্রু জমে আছে। নেহা তাকায় হায়াতের দিকে, তারপর বিরক্ত মুখে দরজায় ছিটকিনি খুলে দেয়। Fine, let your hero come rescue. সে দরজাটা খুলে সরে দাঁড়ায়। দরজা খুলেই আদিব এক ঝটকায় ছাদে ঢুকে আসে। চোখে রাগ, দম ফাটছে। সোজা গিয়ে হায়াতের সামনে দাঁড়ায়। ছাদে ঢুকেই আদিব থমকে গেল। হায়াত এক কোণায় মুখ গুজে বসে আছে, গালের এক পাশটা লাল হয়ে ফুলে উঠেছে, কাঁধ কাঁপছে হালকা, কান্না চেপে রাখার স্পষ্ট চেষ্টা। এই দৃশ্য দেখে আদিবের ভেতরটা যেন মুহূর্তেই বিস্ফোরিত হলো। সে ঘুরে দাঁড়িয়ে নেহার দিকে এগিয়ে গেল, চোখের আগের আগুন। নেহা কিছু বলার আগেই ঠাস করে প্রথম থাপ্পড়। নেহার মুখ ঘুরে গেল এক পাশে। ঠাস করে দ্বিতীয় থাপ্পড়, আরো জোরে। নেহা হতবাক। তুমি আমা ঠাস করে তৃতীয় থাপ্পড়টা পড়ে তার কথার মাঝখানে। I trusted you. I treated you like family. আদিব গর্জে উঠল। ঠাস করে চতুর্থটা পড়ে গেল, এত জোরে যে নেহা হালকা কেঁপে উঠল। সে মুখে হাত দিয়ে পেছনে সরে গেল, চোখে অবিশ্বাস আর অপমান। মুখের এক পাশ কেটে রক্ত বেরিয়ে এসেছে। আদিব দাঁড়িয়ে বুক ওঠানামা করছে রাগে। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু গা শিউরে ওঠে এমন বিষে ভরা। That was for touching her, for talking about her like that, for making her cry. You are disgusting, Neha. I never want to see your face again.
নেহা এবারেও কিছু বলার চেষ্টা করলো, কিন্তু আদিব আর এক সেকেন্ডও তাকালো না তার দিকে। আদিব যখন হায়াতের গালে লাল ছাপ দিকে ছুটে আসে নেহার দিকে, তখন তার ভেতরের সব কষ্ট আর রাগ যেন একসাথে বিস্ফোরণ ঘটায়। সে এক এক করে 4টে থাপ্পড় মারার পর দাঁতে দাঁত চেপে নেহার দিকে তাকিয়ে গর্জে উঠল, চুলের মুঠি ধরে বলল, ইউ ফিং সাইকো, ইউ আর নাথিং বাট এ ডিসগাস্টিং জেলাস বিচ। টাচ হার অ্যাগেন অ্যান্ড আই সোয়ার আই উইল রুইন ইউ। ইউ থিঙ্ক দিস ইজ লাভ? ইউ আর জাস্ট এ ডিসপ্যারেট অ্যাটেনশন হাংরি স্লাট। নেহা থমকে দাঁড়িয়ে গেল, চোখ বিস্ফোরিত, মুখ কাঁপছে, অপমানে স্তব্ধ। আদিব আর এক পলকও তাকালো না তার দিকে, যেন নেহা এখন তার কাছে কেবল ঘৃণার নাম। গেট আউট অফ মাই সাইট বিফোর আই রিয়েলি লস ইট। তারপর সে ধীরে ধীরে হায়াতের দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে নিচু গলায় বলল, লাজুক পাখি, লুক অ্যাট মি জান, আই অ্যাম হেয়ার নাও ফর ইউ, অনলি ইউ। ছাদে বাতাস বইছে হালকা, কিন্তু হায়াতের ভেতরে অনুভূতিরা যেন ঝড় হয়ে বইছে। সে চুপচাপ বসে আছে, গালে লাল দাগ, তবে শরীরের চেয়ে তার মন অনেক বেশি পুড়ছে। 4 বছর আগে আদিব আর নেহা ফিজিক্যাল ইন্টিমেট, এই একটা কথা তার মাথায় বারবার ঘুরে চলেছে। আদিবের থাপ্পড়, তার রাগ, তার পাশে এসে বসা, এসব যেন কিছুই পৌঁছাচ্ছে না হায়াতের কাছে। সে শুধু পাথরের মতো বসে আছে। রাগ, ঘৃণা, অপমান, বিশ্বাসভঙ্গ সবকিছু একসাথে জমে গেছে তার চোখে, কিন্তু কান্না এক ফোঁটাও নেই। আদিব ধীরে ধীরে পাশে বসে তার কাঁধে ছুতে যায়, হায়াত প্লিজ কিছু বলো, বউ এমন করছো কেন? কিন্তু হায়াত সেই স্পর্শ উপেক্ষা করে তাকে ঠেলে দেয় না, ফেরাইও না, শুধু বসে বসে থাকে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে। ওদিকে নেহা ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে বেরিয়ে যায়, চোখে অপমান, গালে রক্তের ছাপ আর ঠোঁটে তীব্র বিষ। নিজের রুমে গিয়ে দরজাটা ধাম করে লাগিয়ে দেয়। এই চরের বদলা আমি নিব আবিদ। তুমি আমাকে অপমান করলে, ওকে আমার উপর জিতিয়ে দিলে, আমি ছেড়ে দেব না। নেহার চোখে তখন প্রতিশোধের আগুন। এদিকে ছাদে হায়াত আর আদিব, একজন চুপ ভাঙা বিশ্বাস নিয়ে আর একজন অনুতপ্ত, ভীত, কাঁপতে থাকা হাতে পাশে বসে। হায়াত ধীরে ধীরে মুখ তুলে তাকালো আদিবের দিকে, চোখে পানি নয়, বরং এক ধরনের ভাঙা আস্থা আর নিঃশেষ অনুভূতি। তার কণ্ঠ অস্পষ্ট, কাঁপা। এই আপনি খারাপ। দুইটা শব্দ যেন আদিবের বুক চিরে ঢুকে গেল। ঠিক তখনই হায়াতের চোখ উল্টে গেল, শরীর ঢলে পড়ল এক পাশে। আফরা। আদিব চিৎকার করে উঠে পড়ল। সে ঝাঁপিয়ে পড়ে হায়াতকে কোলে তুলে নিল। পাথরের মতো নিস্তেজ হয়ে গেছে ও। আদিবের মুখে তখন একটাই কথা, হায়াত না না না, চোখ খোলো প্লিজ, আমি তোমাকে হারাতে পারবো না। এমন করছো কেন পাখি? ওই যান, লাজুক পাখি। পাগলের মতো কোলে করে হায়াতকে ছাদ থেকে নামিয়ে আনতে লাগলো সে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছে, পা কাঁপছে, চোখ অন্ধকার হয়ে আসছে। রুমে এসে বিছানায় শুইয়ে দিল হায়াতকে, ওর গালে পানি ছিটিয়ে দিল, কপাল টিপে ধরলো, ধুক ধুক করে ডাকছে, হায়াত প্লিজ চোখ খোলো, একবার শুধু বলো তুমি ঠিক আছো। আদিবের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। আদিব কাঁপা হাতে ফোনটা তুলে তাড়াহুড়ো করে নম্বর ডায়াল করলো। হ্যালো, ডক্টর হাসিব, প্লিজ একটু তাড়াতাড়ি আসেন, আমার ওয়াইফ ও জ্ঞান হারিয়ে ফেলেছে। না না, মাথায় কিছু হয়নি, কিন্তু ওর অবস্থা খুব খারাপ। প্লিজ, হঠাৎ কি হলো বুঝতে পারছি না। ডাক্তার আসতে সময় নেয়নি, মিনিট 15-র মধ্যেই ছুটে আসে। হায়াত তখনও নিস্তেজ, চোখ বন্ধ। ডাক্তার স্টেথোস্কোপ লাগিয়ে হায়াতের নাড়ি, প্রেশার, রেসপিরেশন চেক করে বলল, ঘাবড়াবে না মিস্টার আদিব, ওর মাথায় কোনো বড় শারীরিক আঘাত নেই, তবে আদিব তাড়াতাড়ি জিজ্ঞেস করলো। তবে কি ডাক্তার? ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওর ওপর প্রচণ্ড মানসিক চাপ পড়েছে, এক ধরনের মেন্টাল ব্রেকডাউন বলা যায়। খুব সম্ভব হঠাৎ চাপ, অভিমান করে কোনো ইমোশনাল শকে সিস্টেম একেবারে ক্রাশ করেছে। এই ধরনের ইমোশনাল ওভারলোড থেকে সাময়িকভাবে মাথা কাজ করা বন্ধ করে দিতে পারে। শারীরিক প্রতিক্রিয়া হিসেবে জ্ঞান হারিয়ে ফেলে মানুষ। আদিব নিচু গলায় ফিসফিস করে বলল। তাহলে এখন কি করব? ডাক্তার ওষুধ দিয়ে বলল, ওকে এখন রেস্ট দিন, ওষুধটা দিয়ে দিন,
ঘুমানোর আগে একটানা ঘুম দরকার। এরপর আপনি ওর সাথে কথা বলবেন, ওকে বোঝাবেন ভয় বা কষ্ট না দিয়ে। এখন মনটা ভীষণ ভেঙে গেছে ওর। আদিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, গলায় কাঁপুনি। সব আমার দোষ। ডাক্তার হালকা করে পিঠে হাত রাখলো। ভালোবাসা থাকলে মেরামত সম্ভব। সময় দিন ওকে, সময় দিয়ে নিজেকে। ডাক্তার চলে গেল। হায়াত তখনও নিঃশব্দে শুয়ে নিস্তেজ নিঃশ্বাস ধীর। আদিব পাশে বসে কপালে হাত রাখলো, নরম গলায় বলল, প্লিজ হায়াত, একবার শুধু জেগে ওঠো, আমি সব ঠিক করে দেব। হায়াত নিঃশব্দে শুয়ে আছে বিছানায়, চোখ দুটো বন্ধ, মুখটা ক্লান্ত আর ফ্যাকাশে। তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। আঙ্গুলের ছোঁয়ায় থাকছে অপরাধ বোধ, অনুশোচনা আর এক রাশ ভালোবাসা। তুমি কিছু বলো না, কিন্তু আমি বুঝি হায়াত। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু প্লিজ আর না। আমি তোমার মুখের এই নীরবতা সহ্য করতে পারছি না। কথাগুলো হায়াত শুনছে কিনা জানা নেই, তবু আদিব বলে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর আদিব নিঃশব্দে উঠে দাঁড়ালো, একবার ফিরে তাকালো হায়াতের দিকে, তারপর ধীরে ধীরে পা টিপে নেহার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। মুহূর্ত খানেক দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দিল। ভেতর থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর দরজাটা খোলা হলো। নেহা দাঁড়িয়ে, চোখে পানি শুকিয়ে গেছে, গালে আদিবের থাপ্পড়ের দাগ স্পষ্ট, চোখে ঘৃণা আর জেদ, কিন্তু একটা অদ্ভুত আশা যেন তার দৃষ্টিতে জমে আছে। সে ঠান্ডা গলায় বলল, এতক্ষণে মনে পড়লো আমার কথা? এবার কি আমায় আরও অপমান করতে এসেছো? আদিব গভীরভাবে নেহার চোখে তাকিয়ে বলল, তোমার সাথে কথা বলতে এসেছি। শেষবারের মতো একটু ছুঁয়ে দেখলে মন্দ হয় না। আদিব দরজাটা জোরে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ধাম করে দরজা বন্ধ করে দিল পেছনে। প্যান্টের বেল্ট খুলে হাতে পেঁচিয়ে নিলে নেহা একটু কেঁপে উঠল। তুমি কি করছো আবিদ? নেহার চুলগুলো শক্ত করে মুঠো করে বেল্ট দিয়ে আঘাত করলো আদিব। গভীর গলায় দাঁতে দাঁত চেপে বলল, নষ্ট মহিলা, তুই কি ভেবেছিলি আমি চুপ করে সব সহ্য করব? তুই এক অমানুষ স্বামী রেখে এখানে এসেছিস আমার আর হায়াতের সংসার ভাঙতে। তুই একটা সাইকো, নিজের সংসার ভুলে এখন প্রাক্তনের নামে নাটক করতে এসেছিস। এরপর এক চর পড়লে নেহার গালে, ঠোঁট শুকিয়ে গেল তার। ব্যথায় যেন গলায় কোনো শব্দ বের হলো না। আহ, লাগছে আবিদ। আদিব আঙ্গুল তুলে চিৎকার করে বলল, আমি হায়াতকে ভালোবাসি। ওই আমার স্ত্রী, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। আর তুই, তুই একটা বিষাক্ত অতীত যে আমি অনেক আগেই ফেলে এসেছি। নেহা এবার কেঁদে ফেললো। আমি তোমাকে ভালোবাসি আবিদ, এখনও ভালোবাসি। এটাই যে নিজেকে থামাতে পারি না। এই কথা শুনে আদিব থমকে দাঁড়ালো। তারপর চোখের দৃষ্টিতে এক ধরনের অশ্রদ্ধা আর তীব্র ঘৃণা জমে উঠল। সে এক ধাপ এগিয়ে গিয়ে গর্জে উঠল, লাভ? ইউ কল দিস লাভ? ইউ আর ফিং delusional. You ruin people's lives, you break families, and you dare call it love? You sick, selfish, manipulative bitch. তার কণ্ঠে আগুন, গলা রুদ্ধ হয়ে আসছে রাগে। Stay the hell away from me, from my wife, and from my goddamn life. নেহা হতবাক, কেঁপে উঠল আদিবের চেহারা দেখে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু এবার কোনো নাটক নেই। এটা ছিল তার চরম পরাজয়। আদিব একদম দরজার দিকে ফিরে গেল, শেষবারের মতো বলল, You are a fucking mistake. I will never repeat. And now, you are done. হায়াত উঠলেই বুঝতে পারবে কি বলেছিস, ওর মুখেই শুনবো। দরজা খুলে বেরিয়ে গেল সে, পেছন ফিরে তাকাইও নি। আদিব ধীরে ধীরে আলতো পায়ে হায়াতের রুমে ঢুকলো। চারপাশ নিঃশব্দ, কেবল ফ্যানের ঘুম ঘুম আওয়াজ। বিছানার ওপর শুয়ে আছে হায়াত, চোখ খোলা কিন্তু দৃষ্টি স্থির। সোজা মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার হাতটা ধীরে ধীরে কপাল ছুঁয়ে যাচ্ছে, যেন মাথার ভেতরের ভার লাঘব করার চেষ্টা করছে। ঠোঁট নীলছে, মুখটা ক্লান্ত আর ভাবলেশহীন। আদিব দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দরজার কাছে, তারপর ধীরে ধীরে কাছে গিয়ে নরম গলায় বলল, হায়াত, তুমি জেগে গেছো? হায়াত তার চোখ নামাই না, ফ্যানের দিকে তাকিয়েই থাকে। আদিব নরম স্বরে বলল, পাখি, কথা বলো। এভাবে চুপ করে থাকলে আরো খারাপ লাগবে। আদিব আস্তে করে হায়াতের কপালে চুমু খেয়ে মৃদু স্বরে বলল, জান, একটু কথা বলো না প্লিজ। হায়াত চোখ নামিয়ে রাগ চেপে গলায় ঝাঁঝ এনে বলল,
সামনে থেকে সরুন, আপনি যা চান সবই তো হয়। আমার কথা শোনার দরকার হয় না, তাই না? আদিব এক পা পেছনে সরে গিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল হায়াতের দিকে। তারপর নিচু গলায় বলল, তোমার কষ্ট আমি বুঝতে পারছি হায়াত, কিন্তু আমি ঠিক করতে চাই সব কিছু। হায়াত মুখ ঘুরিয়ে নিল, চোখের কোণ ভিজে উঠছে কিন্তু সে চেষ্টা করছে না দেখানোর। সবকিছু ঠিক করার আগেই তো ভেঙে ফেললেন, এখন কিসের চেষ্টা? এই বলে হায়াত হঠাৎ উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। আদিব এক লাফে এগিয়ে এসে তার হাত ধরে ফেলল, হায়াত প্লিজ থামো। কিন্তু হায়াত ততক্ষণে রাগে ফেটে পড়েছে, চিৎকার করে বলে উঠল। তার গলা কাঁপছিল, চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। আদিব ভীত চোখে তাকিয়েছিল, আর তখনই হায়াত জোরে জোরে চিৎকার করতে লাগলো। আপনি সবকিছু শেষ করে দিয়েছেন, আপনি বিশ্বাস ভেঙেছেন, আমি আর পারছি না। সেই মুহূর্তে ড্রেসারের উপর রাখা ফোনটা তুলে নিল সে, সজোরে ছুঁড়ে মারল ডিভানের উপর। একটি বিকট শব্দে ফোনটা আছড়ে পড়ল, স্ক্রিনে ফাটল ধরে গেল। রুমটা নিঃশব্দ হয়ে গেল ফোন ভাঙার শব্দে। আদিব থমকে গেল, হাত এখনো হায়াতের কবজিতে আটকে। হায়াত ধীরে ধীরে ভেঙে পড়ছিল, চোখে পানি জমে উঠেছে। হায়াত জোরে জোরে চিৎকার করে উঠে গেল, চোখে পানি, মুখে তীব্র যন্ত্রণা। তারপর হঠাৎ টেবিল থেকে একটা কাঁচের গ্লাস তুলে নিয়ে ছুঁড়ে মারলো আদিবের দিকে। কাঁচ ভেঙে ছড়িয়ে গেল আর আদিবের কপাল দিয়ে টুপটুপ করে রক্ত ঝরতে লাগলো। আদিব এক হাতে কপাল চেপে ধরলো, কিন্তু পিছু হটলো না। হায়াত তখন আর নিজেকে থামাতে পারছে না। ড্রেসার, চেয়ার, বইয়ের র্যাক একে একে যেটা সামনে পড়ছে সেটা সে ছুঁড়ে ফেলেছে, ধাক্কা দিচ্ছে, ভাঙছে। ঘর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। আদিব কাঁপা গলায় কিন্তু শান্ত স্বরে বলল, ফাইন হায়াত, সব ভেঙে ফেলো, যা যা ভেতরে জমেছে সব বের করে ফেলো। তুমি যদি এতে শান্ত হও তবে ভাঙো, আমি থামাবো না। হায়াত থমকে দাঁড়ালো এক মুহূর্ত, তার চোখে যেন ধোয়া, কুয়াশা আর অসহায় যন্ত্রণা। আপনি বুঝবেন না কি ভাঙলো আমার ভেতরে। আপনি শুধু এই দেয়ালগুলোর শব্দ শুনছেন, আমার চিৎকার শুনছেন, কিন্তু আমার নীরব কান্না কেউ শোনে না। সে ধপ করে মেঝেতে বসে পড়ে, মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে। আদিব ধীরে ধীরে এগিয়ে এলো, রক্তে ভেজা কপাল, কণ্ঠটা কাঁপছে, তবুও সাহস করে হায়াতের পাশে বসতে চাইলো। সে কাঁপা কণ্ঠে বলল, হায়াত আমি জানি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি ঠাস। হঠাৎ হায়াত সজোরে ধাক্কা মারলো আদিবকে। আদিব ভারসাম্য হারিয়ে একপাশে পড়ে গেল, তার হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু সে থমকে তাকিয়ে রইল হায়াতের দিকে। ঠিক তখনই হায়াত নিচে পড়ে থাকা ভাঙা কাচের টুকরো তুলে নিল। তার চোখে অন্ধকার, তার মুখে আতঙ্ক আর যন্ত্রণা। এক ঝটকায় সে নিজের হাতের তালুতে কাঁচ ঢুকিয়ে দিল। না হায়াত। আদিব চিৎকার করে উঠল, গলার স্বর ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। রক্ত ছুটে বেরিয়ে এলো হায়াতের হাতে। সে কেঁপে উঠল, চোখ বুজে ফেললো ব্যথায়, কিন্তু তবুও কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে বারবার মেরে ফেলেছেন, আমি শুধু একবার মরতে চেয়েছি, একবার নিজের মতো করে। আদিব দৌড়ে এসে তার হাত ধরে ফেলল। না হায়াত, তুমি এটা করতে পারো না। আমি সব কিছু হারাতে পারি, কিন্তু তোমাকে না। আদিব হায়াতের রক্তাক্ত হাত দুটো নিজের হাতে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে হায়াতকে জড়িয়ে ধরল। আমি তো শুধু চাইছি তোমাকে ফিরে পেতে। আমি তো শুধু ভালোবেসেছি হায়াত, ভুল করেছি, কিন্তু ইচ্ছে করে না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। সে কাপা ঠোঁটে হায়াতের কপালে, গাল, চোখ, ঠোঁটের কোণে একের পর এক চুমু খেতে লাগলো। ভালোবাসার নয়, ভেঙে পড়া এক অপরাধীর ক্ষমা প্রার্থনা যেন। ঠিক তখনই হায়াত সজোরে ধাক্কা দিয়ে তাকে দূরে ঠেলে দিল, চিৎকার করে উঠল, আপনি একটা কাপুরুষ, একটা প্রতারক। বিয়ের আগে আপনি নেহা আপুর সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিলেন, তাই না? আদিব থমকে গেল, চোখ মেলে তাকিয়ে রইল হায়াতের দিকে, যেন কেউ হঠাৎ তার ভেতরকার কফিন খুলে দিয়েছে। কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে, শুধু ঠোঁট কাঁপছে, চোখে শূন্যতা। চুপ করে গেলেন কেন? উত্তর দিন। আমি জেনে গেছি সব কিছু। আপনি আমার সঙ্গে বিয়ে করলেও আপনার ভেতরটা এখনও নেহা আপুর কাছে বাঁধা। আপনি ওকে ছাড়তেও পারবেন না, আমাকে ভালোবাসতেও পারেন না। আদিব ধীরে ধীরে নিচু হয়ে বসে পড়ল মেঝেতে, তার চোখে পানি, ঠোঁটে কাঁপুনি। আদিব কাঁপা কণ্ঠে বলল, হায়াত তুমি ভুল ভাবছো, প্লিজ বিশ্বাস করো,
সব কিছু এতটা সোজা না। যা তুমি ভাবছো সেটার পুরোটা সত্যি না। এই কথা শুনে হায়াত যেন আরো ভেঙে পড়ল। সে দুহাতে মুখ ঢেকে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো।